এখানে ৪৫ ঘন্টা যাবৎ অনশনে আছি আম জনতা দলের নিবন্ধনের জন্য। এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী পূর্ণ অনশন, মাঝে মাঝে শরবত খাওয়া, পানি খাওয়া না। এই ৪৫ ঘন্টার প্রত্যেকটি সময়ে এখানে কোনো না কোনো সাংবাদিক ভাই ছিলেন, তারা ভিডিও করেছেন, ফুটেজ নিয়েছেন। একটা মুহূর্ত ছিল না যে গণমাধ্যমের কোনো ভাই ছিল না। সুতরাং আপনারা দেখেছেন আমরা এখানে অনশনটা নিজের সঙ্গে প্রতারণা করিনি। আমরা আমাদের দলকে ভালোবাসি, আমাদের দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই। আমি তাদের নিয়ে দীর্ঘদিন সংগঠন করেছি, অনেকগুলো আন্দোলন করেছি। তাদেরকে আমি যদি নির্বাচনে নিতে না পারি তাহলে এই জায়গা থেকে আমার দায়বদ্ধতা। এজন্য আমি একাই এখানে অনশনে বসছি, নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছি, নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করছি। আপনারা বিভিন্ন রকম অনশন প্রেস ক্লাবে দেখেছেন, পানি খেতে খেতে অনশন, ফল খেতে খেতে অনশন। আমরা পূর্ণ অনাহারে ছিলাম এবং পানি সহ অনাহারে ছিলাম। আমরা এটা এজন্য ছিলাম, এখানে আমরা ৫০, ১০০, ২০০, ৫০০ মানুষ এক জায়গায় করতে পারতাম। বিভিন্ন আন্দোলনে আপনারা আমাদেরকে সেই শক্তি নিয়ে দেখেছেন। ছোট আমরা সংগঠন, কিন্তু বিপদে আপদে দেশের জন্য আমরা এই কাজটা করেছি। আজকে নির্বাচন কমিশনের সামনে এখানে আমি বসেছি। নির্বাচনের কমিশনের অফিসারদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আপনাদের সন্তান তুল্য একজন মানুষ অনশনে বসেছে। আপনারা এমন একটা নীতি নিয়েছেন যে সে মইরা যাক কিন্তু দেখা করবেন না, এরকম নীতি তো গ্রহণ করেছে, তাই না? গতকালকে অনেক ঘোরাঘুরির পরে রাতে তারা একটা চিঠি পাঠিয়েছে, আজকে পেয়েছে চিঠিটা। এই চিঠিতে তারা আমাদেরকে কেন নিবন্ধন দিবে না তা লিখেছে। দেখুন, প্রথম যে লিখেছে গ নাম্বার ধারায় লিখেছে, দেখেন আপনার হলো ক নাম্বার লিখেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯০-এর ১ ক এবং ই শর্তাবলী পালন করা হয়নি। মূলত ১ ক এবং ইতে যে শর্তগুলো আছে সেগুলো পরবর্তীতে বর্ণনা করা হয়েছে। আমি সেই বর্ণনাগুলো দেই। লিখেছে ২/৩ প্রশাসনিক জেলার কার্যালয় ভাড়ার রসিদ চুক্তিপত্র মালিকানা সংযুক্ত করা হয়নি। দেখেন, তারা বলছে মানে ২২টি জেলা গ্রহণ করা হয়নি, এভাবে বলছে। দেখেন, এখানে আমরা ডকুমেন্টসগুলো দেখাবো। প্রথমেই আমাদের ২২টি জেলার ডকুমেন্টসটা আমরা সামনে হাজির করছি। এখানে সাংবাদিক ভাইরা দেখবেন, প্রথম কলামে নাম লেখা আছে, দ্বিতীয় কলামে আহ্বায়ক সদস্য সচিবের নাম আছে এবং সঙ্গে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে। এইভাবে ১, ২, ৩ করে আমাদের ২৫ নাম্বার জেলা, এখানে ২৬, ২৭ নাম্বার জেলা পর্যন্ত, ২৮, ২৯ নাম্বার জেলা পর্যন্ত আমাদের অফিসের অ্যাড্রেস আছে এবং সেগুলো ডিড। এখানে আমাদের ২৯টা ফাইল আছে, সেই ফাইলগুলো আপনারা গুনে দেখতে পারেন। তার মধ্যে কমিটি আছে, ডিড আছে এবং তাদের কার্যক্রমের জন্য রেজুলেশন আছে। এই সবগুলো ডকুমেন্টস, এই জেলা তথ্যগুলো আমরা পাশে রেখেছি। তাদের আরেকটি দফা, ১০০ উপজেলার ক্ষেত্রে আমরা নাকি অফিস, কমিটি এবং তথ্যাদি দেইনি। এখানে একটা একটা করে উপজেলার নাম লেখা খাকি বক্স আছে। এখানে ১০৮টি বক্স রয়েছে, আপনারা গুনে দেখবেন সাংবাদিক ভাইয়েরা। অর্থাৎ আমরা ১০৮টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। আমি অসুস্থ, তারপরেও জোরে কথা বলছি। ১০৮টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। এরপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডকুমেন্টসটা। তারা এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরেও আমাদেরকে আবার বলেছিল যে আপনারা আমাদের তদন্তের সহযোগিতার জন্য একটা তালিকা করে দেন। আমরা সেই তালিকাটা এখানে করেছি। এখানে গুনে গুনে ১০৮ নাম্বার পর্যন্ত, সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা, সেই উপজেলাতে আমাদের ডকুমেন্টস রয়েছে। আমি আপনাদেরকে তাহলে দ্বিতীয় বিষয়টি আমি দেখিয়ে দিলাম। এরপরে বলেছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। প্রথমবার তদন্তের আগে তারা বলছিল তথ্য সংযোগ করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি
আপনারা দেখলে বুঝবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি সেটা। এই যে দেখুন, তারা বলছে ব্যাংকের তথ্যাদি সংযোগ করা হয়নি। আমি এইখানে দেখেন, এই যে দেখেন তো, তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করিনি। ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে। সাংবাদিক বাইরে দেখবেন, কাছ থেকে যারা আছে, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। এটা তো ইলেকশন কমিশনের ফর্ম। তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে। এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য, এবং এরপরে তারা বলেছে দেখেন আমরা অধিকতর সুবিধার জন্য একটা সম্পূরক তথ্য দিচ্ছি। সেটি হলো এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন আপনারা, এবং আমরা আমাদের কার্যক্রমগুলো কতটুকু স্বচ্ছভাবে করেছি। এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন, দেখা যায় এখানে 9,000, আচ্ছা সরি, এটা একটা মাসের আর কি। এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কি, কোন কোন কাজে ব্যয় করেছি, পৃষ্ঠা বাই পৃষ্ঠা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল শিটের ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না। আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করেছি। প্রিয় ভাইয়েরা, তারা আমাদেরকে চেনে না এবং আমাদের কার্যক্রমগুলো খুঁজে পায় না। এরপরে তারা বলেছে দেখেন, এখানে চিঠিতে বলেছে গ নাম্বার, দলের তহবিলের উৎসের বিবরণ করা হয়নি। আমরা একটা এক্সেল শিটে দেখেছি তহবিলগুলো কার কার কাছ থেকে এসেছে সেটা, কিন্তু আমরা একটা সামারি দিয়েছি যে তহবিলগুলো কিভাবে আসে। দলের সদস্য ফি, চাঁদা, দান, অনুদান এবং দলের অভ্যন্তরীণ ছোট ছোট কন্টেন্ট বিক্রি, প্রকাশনা বিক্রি। এরপরে অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালটি, আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা কিছু কিছু অর্থ পাই মনিটাইজেশনের মাধ্যমে। এবং দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আমরা বর্ণনা করেছি যে আমরা কিভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো করি। দেখুন, দলের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের, এখানে প্রশাসনের ভাই আপনারা অনেক বলেছেন, কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না। অনেক কথা বলেছেন, 100 গজ দূরে থাকবেন, এখানে আশেপাশে আসবেন না। এখানে এই যে পুলিশ ভাই আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করার জন্য এখানে সমস্যা করছে। এখানে এই লোক কে, ওখানে ওরা ধরে নিয়ে আসেন। এখানে আপনার দেখা দেখে ওরা এসে বিশৃঙ্খলা করতেছে, মানে ওরা মাইক বাজাইতে চাইতেছে। কথা বলবেন না, সবার আওয়াজ দিতে চাই ভাই। আমাদের দেখুন, আমাদের প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করছে বারবার। আমরা সাবধান করছি, এখানে জীবন দিয়ে দিব দরকার হলে, তারপরেও আপোষ করব না। আমরা দরকার হলে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের এটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন, এটা ভণ্ডুল করার চেষ্টা করছে। জি, অনেক ধন্যবাদ ভাই। ভাই আপনি বলেন, ওইটা কে শব্দ করে ওখানে? বলেন, ওটা অন্য কেউ আছে, আপনারা বলেন। জি, অনেক ধন্যবাদ। এখানে দেখছেন আমাদের দলীয় গঠনতন্ত্রে, আমরা দলীয় গঠনতন্ত্রে মার্ক করে দিয়েছি। দেখেন এখানে ব্লার করা অংশগুলো, তাদের জন্য চিনতে সমস্যা না হয় এই জন্য বাকি অংশ ব্লার করে একটা অংশ মার্ক করে দিয়েছি। আমরা মার্ক করে দিয়ে দেখিয়েছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা। একদম চুপ বলেন ভাই। তারা বলেছিল দলের তহবিলের উৎসের বিবরণ দেয়নি। আমরা গঠনতন্ত্রের মাধ্যমে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমরা দেখিয়েছি। নিচে রাখো। এরপরে
দেখুন, আন্দোলনের সভাপতি শ্রেষ্ঠ রাখে আমরা মাইকে কথা বলছি না, আমরা আশা করবো তাদের প্রতি আমরা দলের অর্থনৈতিক বিষয়গুলো দেখাচ্ছিলাম। নির্বাচন কমিশন বলেছে দলের নামে রক্ষিত ব্যাংক তথ্য দাখিল করা হয়নি, আমরা দাখিল করেছি। দলের তহবিলের উৎসের আবেদন সংযুক্ত করা হয়নি, আমরা দাখিল করেছি। এবং নিবন্ধন আবেদন করার জন্য দল প্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি এখনই পত্রটা। আপনার আমজনতা দলের সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তারেক রহমানকে নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত সকল কাজের জন্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলাম। এই ইলেকশন কমিশন যে তথ্যগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের প্রতি কতটুকু অবিচার করা হচ্ছে। এখানে আমরা দেখেন, দলীয় গঠনতন্ত্রের 16 নম্বর অধ্যায় লেখা আছে, দলের নারী সদস্যদের প্রতিনিধিত্ব আইন ঘোষিত নীতি অনুযায়ী দলের অভ্যন্তরে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে সংগঠনের সকল স্তরের 1/3 পদ নারীর জন্য সংরক্ষিত থাকিবে। সেই সঙ্গে দলের সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণের জন্য নিরাপদ ও নিশ্চিত পরিবেশ নিশ্চিত করা হবে। এজন্য দলের অভ্যন্তরে আন্তর্জাতিক মান অনুযায়ী নারীর কর্ম পরিবেশ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও অনুমোদন অনুসরণ করা হবে। 2030 সালের মধ্যে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করা হচ্ছে। এরপরে তারা বলেছে 6(2) গণতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন, তারপরে বলেছে যে শ্রমিক সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পেশাজীবী সংগঠন। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা কেউ কখনো দেখেছেন আমাদের কোনো ছাত্র সংগঠন আছে কোনো নামে? কেউ দেখেছেন আমাদের শ্রমিক সংগঠন নামে কোনো সংগঠন আছে? দলের পেশাজীবী সংগঠন নামে কোনো সংগঠন আছে আমাদের নাই। আমাদেরকে অভিযুক্ত করেছে আমরা নাকি এসব করেছি। আমরা দেখেন, আমাদের গঠনতন্ত্রে নাকি এই বিধান আমরা রাখিনি। গঠনতন্ত্রের 43 নম্বর ধারা অনুযায়ী দেখুন, আমজনতা দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে শুধুমাত্র যুব শাখাকে আমজনতা দলের সহযোগী সংগঠন হিসেবে রাখার বিধান করা হচ্ছে। তারা যুব শাখা রাখার বিষয়ে নিষেধ করেনি, আমরা এখনো সেই যুব শাখাও গঠন করিনি। দেখেন 43 খ, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র বিভিন্ন পেশার সদস্য আর্থিক বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সমন্বয়ে সহযোগী অঙ্গ সংগঠন না রাখার বিধান করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা আমজনতা দলের পক্ষ থেকে এই নির্বাচন কমিশনে আমরা দিয়েছি। নির্বাচন কমিশন এই চিঠিটি আমাদেরকে এখন থেকে প্রায় 2.5 থেকে 3 মাস আগে এরকম একটা চিঠি দিয়েছিল। এরা হলো সেই চোরের ঘরের চোর, যারা ওই চিঠিটাই আবার কপি করে দিয়ে দিয়েছে আজকে। সেই চিঠি 3 মাস আগের চিঠি দিয়েছিল, সেই চিঠি আমরা সংস্কার করে কোনো তদন্ত করেনি, ফাঁকিবাজি করেছে, আবার চিঠি কপি করে দিয়েছে। এবার আসেন আরেক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় বলেছে যে 22টি জেলার, দেখেন তারা বলেছে 22টি জেলায় আমাদের অফিস লাগবে, তথ্য লাগবে। কি বলেছে দেখেন কত বড় জালিম। বলছে 22টি জেলার মধ্যে 20টি জেলায় সঠিক তথ্য পাওয়া গেছে। কয়টা জেলায় পাওয়া গেছে? 20টি। ওদের হিসাবে 2টি জেলায় তথ্য পাওয়া যায়নি। ওরা কত বড় জালিম। 2 জেলায় তথ্য যদি না পাওয়া যায় আমাদেরকে বলবে, ভাই তথ্য পাচ্ছি না, তথ্য দেন। তাই বলবে না? উচিত ছিল না? আমাদের ফোন দিবে না? ওরা বলছে 2টা জেলায় তথ্য পাইনি, সেজন্য আমাদেরকে নিবন্ধন দেবে না। অথচ আপনারা দেখলাম 29টি জেলায় আমরা এখন পর্যন্ত অফিস নিশ্চিত করেছি। এই যে তথ্য আমরা এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে একটু আগেও দেখেন 29 পর্যন্ত, দেখেন 29-30 পর্যন্ত এখানে আমাদের, এরপর এগুলো আমাদের অফিস নেওয়া হয় নাই, আমরা লিখে দিয়েছি। আমরা কোনো ফাঁকি ঝুঁকি করিনি ভাই। আমজনতা দল হঠাৎ করে উড়ে আসা জুড়ে আসা বসা দল না। এখানে আমরা রাজনীতি করছি সে 18 সাল থেকে। এরপরে গণ অধিকার পরিষদ গঠন করলাম। গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়া স্যারকে ওইখান থেকে বের করার নেওয়া নিয়ে আমরা মনে করেছিলাম একজন সিনিয়র সিটিজেনের প্রতি অন্যায় করা উচিত না। আমরা 76 জন কেন্দ্রীয় নেতা একসঙ্গে সেখান থেকে বের হয়ে যাই। এর পরবর্তীতে আমরা আমজনতা দল গঠন করার আগে আদালতে গিয়েছিলাম নিবন্ধনের জন্য। ওই ফাইলটা আমাদের সাইন করা। এই ইলেকশন কমিশন থেকে বলেছিল তারা যে
গণ অধিকার পরিষদের 2 অংশের কোনো অংশে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই। এরপরেও আমাদেরকে সেখানে সেই সময় নিবন্ধন দেয়নি। শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরোধী লড়াই করেছিলাম সেই সময়, আপনাদের মনে আছে, তারা আমাদেরকে সেই সময় নিবন্ধন দেয়নি। এবং নিবন্ধন তো দেয়নি, আমাদেরকে এই কমিশনার এখন যারা আছে এরা বলেছিল যেহেতু নুরুল হক নূর ভাইরা এই একই নাম কাছাকাছি নাম নিয়ে বাধা দিচ্ছে, আপনারা নামটা বদল করেন। তারা বলেছিল, তাদেরকে আমরা চিঠি দিয়ে আমরা নামটা বদল করেছি আমজনতা দল। এটা সেই দল, গণ অভ্যুত্থানে 7 জন মানুষ মারা গেছে, এই দলের 100-র উপরে আহত হয়েছে, রেজিস্টার্ড। এবং আমি আজকে বলছি, আমাদের সারা দেশে কোটা আন্দোলনের কারণে ইস্টাবলিশমেন্ট আছে, এটা বিলুপ্ত হয়নি। সেই ভাইদেরকে নিয়ে আমাদের এই আমজনতা দল কাজ করছি। আমি নিজে রিমান্ডের শিকার হয়েছি। আমাকে এই সিইসি তার সামনে গেলে বলে যে আপনি কে? আমি বলি তারেক। তো বলে কোন তারেক? আপনাকে চেনা মনে হচ্ছে। কত বড় বজ্জাত লোক, আমাকে চেনা মনে হচ্ছে এই কথা বলে। অথচ টিভি সেন্টারের 1 নম্বর মামলার আমি আসামি, সারা বাংলাদেশের মানুষ দেখছে। তিনি গণ অভ্যুত্থানে কোথায় ছিলেন? আমাকে দেখেনি ওই দিন, সারা বাংলাদেশ দেখেছে। মেট্রো রেলের মামলায় আমাকে কিভাবে ঝুলিয়ে অত্যাচার করেছে। তিনি কোথায় ছিলেন গণ অভ্যুত্থানের মধ্যে? আমাকে দেখেননি কেন? তিনি কি বাংলাদেশের নাগরিক যে এই গণ অভ্যুত্থানে নাক কান চোখ মুখ বন্ধ করে রেখেছিলেন? এই দেশের নাগরিক যে দেখেননি উনি? ওনারা প্রথমবার তদন্ত করেছিল, আমাদের নাকি 3টা উপজেলা পাওয়া গেছে আর মাত্র 8টা জেলা পাওয়া গেছে। আরে ভাই, আমার 7 জন 7 উপজেলার মারাই গেছে, আপনি মেয়ে 3টা উপজেলায় খুঁজে পান কিভাবে? কিভাবে? আজকে এখানে কয়দিন যাবত আমরা অনশন করছি, আমি অনশন করছি, আমাদের সহযোগিতাদের ডাকিনি। একটাই উদ্দেশ্য, মব সৃষ্টি হবে, কেওয়াস সৃষ্টি হবে, হইচই হবে। এই পাশে আমরা 50 জন থাকলে ওই পাশে ওরা অন্তত 30 জন থাকবে। তো এই দরজাটা ধাক্কাটা কি হবে? তো চাইনি। সেই ভালো ব্যবহারকে এই মূল্যায়ন করছে। এমন একটা গো ধরে আছে যে আমরা এখানে অনশন করতে করতে মরে গেলে মরে যাব, তারপরে ওরা আমাদেরকে নিবন্ধন দিবে না। ভাই, আমি নিবন্ধনের দাবিতে শুধু আসিনি, একটা জুলুম করছে। এবার আসি তারা কি করছে আসলে। আমি শুধু এখন নিবন্ধনের কথা বলবো না, এখন আমি বিচার চাইবো। জাতীয় লীগ নামে একটা সংগঠনকে এই কমিশনাররা মিটিং কইরা সিদ্ধান্ত নিয়েছিল নিবন্ধন দিবে, এবং তারা ডিক্লারেশন দিয়েছিল। সেই ডিক্লারেশন দেওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়েছে এটা একটা ভুয়া সংগঠন, এবং শ্রমিক লীগের অফিসে জাতীয় লীগের অফিস হিসেবে দেখাইছে সেটা অস্থায়ী। এরপরেও সেই সংগঠনকে এই কমিশনাররা একজন বাধা দেয় নাই, একজন আপত্তি করে নাই জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া যাবে না। সবাই মিলে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে তাকে নিবন্ধন তাদের দিতে হবে। কিসের বিনিময়ে? সবাই মিলে রাজি হইলেন। সচিবরা, কোন সচিব জাতীয় লীগকে নিবন্ধনের জন্য প্রস্তাব করেছিলেন? সে ভুল করে নাই, সে অন্যায় করেছিল। সেই অন্যায়ের বিচার আমরা চাই, ওই সচিবের বহিষ্কার চাই। ওই কমিশনার যে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মতামত দিয়েছে, যারা চুপ করে দেখেছে, তাদেরকেও আমরা অপসারণ চাই। এরপরে আসি আরেকটি জালিমের খবর। দেশ টিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনদিন দেখছেন বাংলাদেশের কোন রাজনীতিতে অংশ নিছে? না। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে? না। কোন রাজনীতি সে করছে? না। সে একটা বক্তব্য দিল, তার এই দেশ টিনির ব্যবসা বাঁচাইতে একটা দল খুলতে হবে, সেই জন্য সে দল খুললো। দল খোলার ইচ্ছা হলো, দল খুললো। কিভাবে দল খুললো? আমজনতা নামের সাথে দল খুললো। বড় ষড়যন্ত্র ভাই, আমজনতা দলকে ঠেকাতে হবে, লাগাই দিয়ে দল খুললো এবং নির্বাচনে আবেদন করলো। আমরা বিরোধিতা করলাম, বিরোধিতার ফলে তারা আমজনতার পরিবর্তে আমজনগণ দিল। কোনো পার্থক্য আছে আমজনতা আমজনগণ? আপনারা কনফিউজ হয়েছেন না যখন ঘোষণা করছে আমজনগণ নিবন্ধন পাইছে? মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোচ্চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশে রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচিও এরা কোনোদিন দেয়নি। কোন রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে। কত টাকা নিয়েছেন? একজন উপসচিব, আমাদের কাছে তথ্য আছে,
2 কোটি টাকা নিয়ে এটা দফারফা করেছেন, 2 কোটি টাকা দফারফা করেছেন। এবং এই মিটিং হয়েছে হোটেল শেরাটনে বনানীতে। ওইখানে বসে এই সচিবরা মিটিং করেছে, কমিশনাররা মিটিং করেছে, 2 কোটি টাকার ভাগ নিয়ে। তারা এইটুকু কমন সেন্স কাজ করছে না। একটা বাটপার প্রতিষ্ঠান 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করেছে, অর্থ লুটপাট করেছে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল কিছু বিনিয়োগ করে যদি কিছু ইনকাম করা যায়। এই রকম বেকার ক্ষুধার্ত যুবকদের অর্থ মেরে দিয়ে যারা 12 বছর জেল খেটেছে, জেল থেকে বের হয়ে রাজনৈতিক দল খোলার আগ্রহ হয়েছে। 43 লক্ষ গ্রাহকের 1 টাকা করে হলে 43 লক্ষ টাকা ভাইয়েরা, 10 টাকা করে হলে 4 কোটি 30 লক্ষ ভাইয়েরা। এইভাবে 100 টাকা করে হলে কত টাকা হয়? যত টাকা লাগে তত টাকা মাঠে ঢেলেছে, মাঠে অফিস দেখিয়েছে, মাঠে কমিটি দেখিয়েছে, কর্মী দেখিয়েছে, দেখিয়ে এই নিবন্ধনের জন্য আবেদন করেছে। এত বড় জায়গায় বৈশা আছো তোমরা, হলো ফিডার খাও, দুধু খাও, টাকা ঢাইলে কমিটি দেখাবে, অফিস দেখাবে, দেখালেই একজন ব্যবসায়ীকে, প্রতারক ব্যবসায়ীকে তোমরা রোবট যে মেশিনে ইনপুট দিছে আউটপুট হিসেবে তুমি একটা কিছু দিয়ে দিবা। তাহলে তো রোবট নিয়োগ দিব। মানুষকে কেন নিয়োগ দিছে এখানে? কারণ মানুষ বিবেচনা করে, মানুষ সংখ্যা দেখে না, মানুষ বিবেচনা করে। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক, আমি নির্বাচন কমিশনারদেরকে বলবো, তোমরা আমজনতা দলকে চেনো না, কিন্তু ডেস্টিনির রফিকুল আমিনকে ঠিকই চেনো। এত সম্পর্ক কই থেকে আসলো? এভাবে চিনলা কেন? রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করেনি, কিন্তু তোমরা এগুলো কিভাবে দিলা? এই নির্বাচন কমিশন কোনোভাবেই সামনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, আমি বলে দিচ্ছি ভাইয়েরা। ভাই, এইখানে কারা চাকরি করে? 18 সালে এই ফেরেশতারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছিল, তাই না? 24 সালে এই ফেরেশতারা আরো সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে। এবং এরপরে মেয়র নির্বাচনের সময় এই ফেরেশতারা এরকম আরো সুন্দর নির্বাচন উপহার দিয়ে তাপসকে এবং আতিক সাহেবকে তারা হলো মেয়র বানিয়েছে। এই হলো এদের অবস্থা। আমার বড় বড় দলকে বলবো, আমার নিবন্ধনের জন্য কোনো সুপারিশ নিয়ে আপনারা এখানে আসবেন না, কেউ আসবেন না। এই ইতিহাস আমি চাই না। রাজনৈতিক দলগুলো এসে এখানে চাপ দিবে, সেই চাপে আমাকে নিবন্ধন দিবে। আমি চাই আমার দল, আমি যে তথ্যগুলো সামনে রেখেছি ভাইয়েরা, আপনারা এগুলোর ফুটেজ দেন। এখানে উপজেলা তথ্য রয়েছে 43টি, এখানে 43টি। চাপ দিয়ে ধরেন আঙ্কেল, টিপ দিয়ে ধরেন, বুড়ি আঙুল দিয়ে। না টিপ দিয়ে ধরেন, হাত উঁচা করে। ভাইয়েরা, আমি চাই না কোনো রাজনৈতিক দল বড় দল এখানে এসে চাপ দিয়ে এখানে আমাকে নিবন্ধন দেবে। এটা একটা বাজে ইতিহাস হবে। সেই রাজনৈতিক দল আজীবন বলে বেড়াবে যে তারেক সাহেবকে আমরা নিবন্ধন দিয়েছি। আমরা এরকম দল দাস হতে চাই না। আমরা অনেক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আপনারা একটু ইলেকশন কমিশনকে বলেন। তারা বলেছে কিনা বলেনি জানি না, বা বললেও সেটা কাজ হয়নি। কিন্তু আমাদের অনুধাবন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের সুপারিশে আমরা নিবন্ধন চাই না। এখানে বসে আছি, জীবন গেলে জীবন যাবে। আজকে বৃহস্পতিবার, আমি জানি ওরা আমার কাছে আসবে না। কালকে শুক্রবার, তারপর দিন শনিবার, রোববার পর্যন্ত আসবে না। আমি জানি। আমি এখানে আমার অনশন কর্মসূচি অব্যাহত রাখবো। আমি এখান থেকে নড়বো না। আমি দেখতে চাই এদের হৃদয় কতটুকু পাষাণ। কোন উপদেষ্টার ফোনে এরা এখানে শক্ত করে বসে আছে। গতকাল আমাদের ভাইয়েরা সেখানে গিয়েছিল। সেখানে গেলে আমাদের ভাইয়েরা না, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা গিয়েছিল, জানতে চেয়েছিল আমাদের সমস্যা কোথায়, জানে না। পরে ইলেকশন কমিশনার কি বলে জানেন? যে এইখানে আমার চেয়ারে এসে বসেন, দেখেন আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন। আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা। ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে, নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে, নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে, নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে? আমরা জানতে চাই কাদের বাধাতে আপনারা আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমার সংগঠনের ভাইয়েরা নির্বাচন করতে চাই। আমাকে বারবার বলছে, তারেক ভাই 2 বছর 3 বছর ধরে আপনার সাথে রাজনীতি করি, আপনি কি আমাদেরকে নির্বাচনে নেবেন না? আমি কোনো জবাব দিতে পারি না। তাদের নির্বাচনী ইচ্ছা আমি পূরণ করতে পারছি না। বাধ্য হয়ে এখানে অনশনে বসে গেছি। যদি
তাদেরকে আমি নির্বাচনে না নিতে পারি। 17 বছর ধরে আমরা একটা ভোটাধিকারের লড়াই করছি ভাইয়েরা। আমরা নির্বাচনের জন্য অনশন করেছি, ভোটের জন্য অনশন করেছি। এই প্রেস ক্লাবে দিনের পর দিন না খেয়েছিলাম, আপনারা দেখেছেন, ভিডিও করেছেন, ছবি তুলেছেন। নির্বাচনের দিনে বড় বড় রাজনৈতিক দলেরা আমাকে কমিটমেন্ট দিয়েছিল, তোমরা ইসি ঘেরাও দাও, আমরা তোমাদেরকে 1000 লোক দেব, 500 লোক দেব। কিন্তু নির্বাচনের দিনে সেই সকল বড় বড় দল আমাদেরকে কি বলেছেন জানেন? অযথা শক্তি ক্ষয় করে লাভ কি, ঘরে ফিরে যাও। আমরা সেই দিন ঘরে ফিরে যাইনি। আমরা ঘরে ফিরে না গিয়ে নির্বাচন কমিশনের অভিমুখে যাত্রা শুরু করি। মাত্র 50-60 জন রিক্সাওয়ালা আমাদের সঙ্গে যোগ দেয়, আর আমাদের ছোট সংগঠনের পক্ষ থেকে 20-25 জন আমরা একসাথে হই। কেউ আসছিল না ভয়েতে, সেইখানে পুলিশ বাধাগ্রস্ত দেয়, আমাদের উপর হামলা করে। আমরা এই ভোটাধিকারের জন্য এই রকম লড়াই, নিজের নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশনারদেরকে বলছি, আপনারা তার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন তারেক ভাই এই তথ্যগুলো দিয়েছে। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এই কাজটা কেন করলেন, কি শত্রুতা, কবে আমরা বাড়া ভাতে ছাই দিয়েছি, আমরা সেটা জানতে চাই। আমার এই অনশন অব্যাহত থাকবে। আজকে বৃহস্পতিবার, কোনো সমস্যা নাই। আমরা শুক্রবারে অনশন করব, আমরা শনিবারে অনশন করব, রবিবারে অনশন করব। ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে আজকে আসবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারেও অফিস খুলে আমাকে নিবন্ধন দিবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় শনিবারে নিবন্ধন দিবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে রবিবারে এসে নিবন্ধন দিবে। আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।